রাজধানী জুড়ে তীব্র গ্যাস সংকট, দিনের বেলা জ্বলে না চুলা, শিল্প কারখানা চলছে উচ্চ মূল্যের জ্বালানিতে। গ্যাস পাচ্ছি না, সরকারকে 1080 টাকা বিল দিচ্ছি। এখন যদি গ্যাসের সিরিয়াল দেই তাহলে মনে করেন 2 ঘন্টার সময় 1.5 ঘন্টার সময় যাবে। ফের বাড়ল মুঠোফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচ। প্রথমবার ভ্যাটের আওতায় ব্রডব্যান্ড সেবা গ্রাহক কমার শঙ্কা। ঠেকানো যাচ্ছে না চালের মূল্য বৃদ্ধি। ভারত মিয়ানমার থেকে মার্চের মধ্যেই 2.5 লাখ টন চাল আমদানি। যেসব জায়গাতে উৎপন্ন হয় সেসব জায়গাতে সরকার যদি জরুরিভাবে তদারকি করে অবশ্যই মার্কেট কন্ট্রোলে আনবে। এবং দেশের হয়ে আর খেলবেন না তামিম ইকবাল, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনের সঙ্গে আছে দুজন, উজ্জ্বল হাফিজ, সুমাইয়া রাত্রি। রাজধানী সহ সারা দেশে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হচ্ছে ফিলিং স্টেশনে। ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। এরই মধ্যে শিল্প খাতে গ্যাসের দাম 2.5 গুণ বাড়াতে চায় সরকার। সংশ্লিষ্টরা বলছেন, দাম বাড়লেও সরবরাহ বাড়ার সম্ভাবনা নেই। এতে শিল্প খাতে নতুন চ্যালেঞ্জ তৈরির পাশাপাশি প্রভাব পড়বে বাজারে। বিস্তারিত দেলোয়ার দোলনের প্রতিবেদনে। কলেজ শিক্ষিকা রহিমা বেগম এক যুগেরও বেশি সময় বসবাস মিরপুরের পল্লবী এলাকায়। তৈরি করছেন 4 সদস্যর পরিবারের দুপুরের খাবার। লাইনের গ্যাস থাকার পরও চুলায় জ্বলছে না আগুন, যে কারণে রান্নার এই ভিন্ন ব্যবস্থা। আগে যেমন মাঝে মধ্যে কিছুটা থাকতো, যেমন সকাল 7টার দিকে আমরা রান্না করতে পারতাম, 7টার আগে হলে। তো এখন দেখা যাচ্ছে যে 5টার পরে হলে আমরা রান্না করতে পারি না, ভোর 5টা বলছি। শুধু পরিবারটি নয়, পল্লবীর অধিকাংশ বাসিন্দার অভিযোগ একই। এলাকাটিতে সারা বছরই লেগে থাকে তীব্র গ্যাস সংকট। দীর্ঘদিন এখানেই থাকে, ইদানিং এসে আরো বেশি প্রকট আকার ধারণ করছে গ্যাস। রাত 12টার পরে একটা আসে টুকটাক এইগুলা দিয়ে কোনো কাজ হয় না, আর সারাদিন ধরেন যে না খেয়ে দিন যায়। গ্যাস পাচ্ছি না, সরকারকে 1080 টাকা বিল দিচ্ছি। আবার প্রতিটা সিলিন্ডার 1500 টাকা দিয়ে কিনতেছি। এমন অবস্থার প্রায়শই সাক্ষী হতে হয় এলাকার খাবারের হোটেলগুলোকে। গ্যাস থাকে না, এই জন্য আমগানের চাপটা বেশি পড়ে। তখন দেখা গেছে যে আমার ঘরেতে বেশি হইলো পার্সেল, ভাত লাগবে, তরকারি লাগবে, গ্যাস থাকে না, এই জন্য আসে দাঁড়ায় থাকি। এদিকে শীতের শুরু থেকে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে নগরীর ফিলিং স্টেশনে। দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না গ্যাস। এখন যদি গ্যাসের সিরিয়াল দেই তাহলে মনে করেন 2 ঘন্টার সময় 1.5 ঘন্টার সময় যাবে। 3-4বার গ্যাস লইলে আমরা সময় কি পাবো? গাড়িতে গ্যাস দিতে লাগলেও অনেক টাইমে গ্যাস যাইতে চায় না, এরকম হয়। অনেকক্ষণ পার হওয়ার পরে যেই পরিমাণে গ্যাস পাই, এতে আসলে আমাদের যে সময়টা যায় এটা অনেকটা পণ্ডশ্রমের মতো অবস্থা। তিতাস কর্তৃপক্ষ বলছে, মাতারবাড়ির মহেশখালীতে একটি ভাসমান রিগ্যাসিফিকেশন ইউনিট বন্ধ থাকায় গ্যাস সংকট বেড়েছে। তিতাসের জন্য অ্যালোকেট করা এতখানি, এখান থেকে আমি বিদ্যুতে দিব কতখানি, সারে দিব কতখানি, ডোমেস্টিকে দিব কতখানি, শিল্পতে দিব কতখানি, এগুলো ভাগ করা আছে। তো ওই অ্যালোকেশন অনুযায়ী আমি যতটুকু পাচ্ছি সেই অনুযায়ী দিতে গিয়ে কিছু তো গ্যাসের চাপজনিত সমস্যার কারণে সব জায়গায় গ্যাস পাচ্ছে না। এ হাহাকার শুধু বাসাবাড়িতে নয়, শিল্প কলকারখানার ঘুরছে না চাকা। ক্রেতা ধরে রাখতে ভর্তুকি দিয়ে বিকল্প ব্যবস্থায় কারখানা চালু রাখছেন শিল্প মালিকরা। এর মধ্যে শিল্প খাতে গ্যাসের দাম 2.5 গুণ বাড়াতে চায় সরকার। আওয়ামী লীগ সরকারের আমলে নিরবিচ্ছিন্ন সরবরাহের কথা বলে দাম 150% বেশি বাড়ানো হলেও গ্যাস পায়নি শিল্প খাত। সংশ্লিষ্টরা বলছেন, দেশীয় গ্যাসের উৎপাদন ক্রমেই কমছে। আগামী 2 বছরেও নতুন টার্মিনাল চালুর সম্ভাবনা নেই। আমার গ্যাসের উৎস অনুসন্ধান হয়নি। এখনও যদি ভোলার গ্যাস এবং সাতক ইস্টের গ্যাসটাই যদি শুধু কাজে লাগানো হয়, তাহলেও 5 বছরের জ্বালানি নিরাপত্তা অর্থাৎ গ্যাসের চাহিদা কমে যায়, পূরণ করা সম্ভব হবে।
বর্তমানে দেশে গ্যাসের দিনের অনুমোদিত লোড 535 কোটি ঘনফুট। এর বিপরীতে দিনে 380 থেকে 400 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ সরবরাহ করা হয় 280 থেকে 300 কোটি ঘনফুট গ্যাস। এতে ঘাটতি থাকছে দিনে 100 থেকে 120 কোটি ঘনফুট। পেট্রোবাংলার প্রস্তাবে সবচেয়ে বেশি বিপাকে পড়বে নতুন শিল্প কারখানা। এছাড়া তৈরি পোশাক ও বস্ত্র খাতের কারখানার খরচ বাড়বে, দাম বাড়বে বেকারি সহ বেশ কিছু পণ্যের, বাধাগ্রস্ত হবে নতুন বিনিয়োগ। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। গ্যাস সংকটে চরম দুর্ভোগে কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রায় 5 লাখ গ্রাহক। আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে সর্বত্রই একই ভোগান্তি। বিশেষ করে কুমিল্লা নগরী ও আশেপাশের এলাকাগুলোতে এই সংকট তীব্র আকার ধারণ করেছে। 30 বছর আগে স্থাপিত পাইপলাইনে বর্তমান চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করতে না পারায় তৈরি হয়েছে এই সংকট। এছাড়া চাহিদা অনুযায়ী গ্যাসের উৎপাদন হচ্ছে না বলেও জানিয়েছেন বাখরাবাদ কর্তৃপক্ষ। মাসুদ আলমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাসির আহমেদ। কুমিল্লা নগরীসহ আশপাশের এলাকায় তীব্র গ্যাস সংকট। ভোর থেকে রাত অবধি বেশিরভাগ এলাকায় চুলায় জ্বলছে না আগুন। গেল 1 মাস ধরে কুমিল্লা নগরীর নূরপুর, সংগ্রাস, চকবাজার, চাঁদপুর, শুভপুর সহ বেশিরভাগ এলাকায় গ্যাসের এই সংকট চরমে। রান্নার সময় গ্যাস না থাকায় সিলিন্ডার গ্যাস আর মাটির চুলায় রান্না করতে বাধ্য হচ্ছেন গৃহিণীরা। একই অবস্থা হোটেল রেস্তোরাঁগুলোতেও। সেখানেও গ্যাসের সংকট তৈরি হওয়ায় লোকসানে ব্যবসায়ীরা। গ্যাসে রান্নতে পারি না, গরম হোক শীত হোক। আমরা রাতের 5টার সময় গ্যাস, যা রাতের 12টার সময় গ্যাস। আমরা রান্ধতে পারি কোনো খাইতে পারি না, গ্যাস বিল ঠিকই দিই। এই লাকড়ি দিয়ে রান্না করতেছি, এদিকে খুঁজে আনি, এদিকে গাছ কাটে আনি, এইভাবে আর কি রান্না করতেছি। আমাদের কষ্ট হয়। 4টার সময় শুরু করে ফাঁক করনে, এরপরে রান্না বাড়ি করে সেটাতে তাড়াতাড়ি করে এই ফালাইরা আর কি। সকালবেলা আমাদের সবজি, ডাউল, বিরিয়ানি, সোপা, এটা ফাঁক করে দিও পরোটা। তো স্পিড কমে যায়, স্পিড কমার কারণে কাস্টমার থাকে, পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই দিতে পারি না আমরা। এদিকে কুমিল্লার বিসিক শিল্পনগরী, ইপিজেড সহ জেলার ছোট বড় বিভিন্ন শিল্প কারখানায় উৎপাদনে পড়েছে নেতিবাচক প্রভাব। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প খাতের 5 লক্ষাধিক গ্রাহক একই ভোগান্তিতে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ বলছে, কুমিল্লা সহ 6 জেলায় আবাসিক, সিএনজি ফিলিং স্টেশন, বিসিক শিল্পনগরী, ইপিজেড, সার কারখানা, ছোট বড় শিল্প প্রতিষ্ঠান ও বিদ্যুৎ স্টেশন কেন্দ্র সহ বিভিন্ন খাতের গ্রাহক রয়েছে। দিন দিন গ্যাসের চাহিদা বাড়লেও উৎপাদন বাড়ছে না। সরবরাহের ঘাটতির কারণেই হয়তো বা কিছু কিছু জায়গায়, বিশেষ করে ডাউন স্ট্রিমে হয়তো বা স্বল্পচাপ পরিস্থিতি বিরাজ করে। আর শীতকালে বেশি হয়, আপনি জানেন পাইপলাইনে হাইড্রেন্টের বিষয় হয়। জায়গার সহায়তা একটা করতে চাচ্ছি যে পাইলট তারা একটু করে দেখবে যে কোন জায়গাটায় আমাদের আসলে রিহ্যাব করা দরকার পাইপলাইন। সেই পরিকল্পনা রয়েছে, আমাদের গ্রাজুয়ালি একটা রিহ্যাব করবো, যেহেতু বাজেটের বিষয় তো রয়েছে। গ্যাসের সংকট নিরসনে বিভিন্ন সময় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং পাইপলাইন অপসারণেও কমছে না অপরাধীদের দৌরাত্ম্য। মাসুদ আলম, এখন, কুমিল্লা। গত বাজেটের পর 6 মাস না যেতেই আবারও বাড়ানো হলো মুঠোফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারের খরচ। এবার প্রথমবারের মতো ভ্যাট বসানো হয়েছে ব্রডব্যান্ড সেবার উপরও। এতে চরমভাবে গ্রাহক সংকটে পড়তে পারে এ খাত। বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহক না বাড়লে কেবল ভ্যাট বৃদ্ধির কারণে ক্ষতির মুখে পড়বে প্রযুক্তি খাতের শিল্প। আরও জানাচ্ছেন নাজমুস সাকিব। তথ্য প্রযুক্তি খাতে এগিয়ে যাওয়ার জন্য যখন মুঠোফোন আর ইন্টারনেটের দাম কমিয়ে গ্রাহক বাড়ানো জরুরি, তখন নানা করের ফাঁদে বাড়ছে অতি প্রয়োজনীয় সেবার দাম। এতে বিরূপ প্রভাব পড়েছে এ খাতে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির তথ্য মতে গত বছরের জুনেও দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ছিল 12,91,00,000 লাখ। সবশেষ নভেম্বরে এসে যা দাঁড়িয়েছে 11,90,00,000 লাখে। অর্থাৎ 6 মাসে মোবাইলে ইন্টারনেট গ্রাহক কমেছে প্রায় 1 কোটি। তার মধ্যে আবারও বাড়ল মুঠোফোনে কথা আর ইন্টারনেটের দাম। অপারেটররা যখন গ্রাহক ধরে রাখার চ্যালেঞ্জে, তখন মোবাইল সেবায় সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 23% করেছে এনবিআর। এতে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ মিলিয়ে মোট 39% কর আরোপিত হয়েছে। আরও 3% বৃদ্ধিতে তা 42% উন্নীত হয়েছে। সব মিলিয়ে 100 টাকায় সরকার পাবে 56 টাকা 30 পয়সা, জানিয়ে ক্ষুব্ধ গ্রাহক ও অপারেটররা।
অপারেটররা বলছে দিনকে দিন যখন গ্রাহক কমছে তখন এই সিদ্ধান্তে বিরূপ প্রভাব পড়বে সম্ভাবনাময় এ খাতে। বাজেটের এত আগেই এ সিদ্ধান্ত ব্যতিক্রম বলে মনে করেন তারা। এটা খুবই সারপ্রাইজিং আমাদের জন্য, বিশেষ করে মাত্র লাস্ট বাজেটেই একটা এক্সট্রা ইম্পোজ হয়েছে। আমরা তখনও বলেছিলাম যে গ্রাহক লেভেলে ট্যাক্স বাড়লে ওভারঅল সরকারের রেভিনিউ কমে যাবে। সো এখানে হয়তো সাপ্লিমেন্টারি ডিউটি হিসেবে আপনি হয়তো টাকা বেশি পাবেন, কিন্তু আপনার অন্যান্য রেভিনিউ আসলে কমে যাবে। জিডিপিতে ইম্প্যাক্ট হয়, কারণ যদি মানুষ ইন্টারনেট ইউজ করে, বেশি কানেক্টিভিটি বেশি হয়, তাহলে কিন্তু অফকোর্স আপনার জিডিপি ইনক্রিজ করে, কারণ সে প্রোডাক্টিভিটি বাড়ে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে শর্ট টার্মটাই সরকার বেশি দেখছে যে তাড়াতাড়ি ট্যাক্স কিভাবে নেওয়া যায়। লং টার্মে কিন্তু খারাপ হবে কি, মানুষ আরো ইন্টারনেট কম ইউজ করবে, কারণ মানুষ তো এখন খরচ কমায় দিবে। শুধুই কি মোবাইল অপারেটর, প্রথমবারের মতো ব্রডব্যান্ড সেবায়ও 10% সম্পূরক শুল্ক আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এতে 500 টাকার সংযোগে বাড়তি গুনতে হবে অন্তত 77 টাকা, আর 1000 টাকার সংযোগে বাড়তি দিতে হবে 155 টাকা। আর এসবের চাপ শেষ পর্যন্ত গিয়ে পড়বে গ্রাহকের ঘাড়ে। এরই মধ্যে আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক জানিয়েছেন, সরকার সিদ্ধান্তে অটল থাকলে আগামী মাস থেকেই নতুন বিল গ্রহণ করতে বাধ্য হবেন তারা। আপনার 1000 টাকার প্যাকেজ যেটা আছে, 1000 টাকার প্যাকেজ সেটা হয়ে যাচ্ছে 1155 টাকা, তার মানে 155 টাকা সেখানে অ্যাড হচ্ছে। ব্রডব্যান্ড পেনিট্রেশন যেটা আছে, ব্রডব্যান্ড পেনিট্রেশন এখানে একটু বাধাগ্রস্ত হবে। এখানে একটু না, আমি বলবো যে ভালোভাবে বাধাগ্রস্ত হবে। যে আইটিসি কিন্তু গভর্নমেন্ট বন্ধ করে দিয়ে। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, গ্রাহক বৃদ্ধির দিকে নজর না দিয়ে শুধুমাত্র 1000 কোটি টাকা ট্যাক্স আদায় বিফলে যেতে পারে সরকারের জন্য। তাই বিষয়টি নিয়ে আবারও ভাবার জন্য অনুরোধ তার। ব্যাকএন্ডে আমি কিন্তু অনেক সুবিধা জনগণের এই সেবার মাধ্যমে আদায় করতে পারি। তাহলে দেখতে হবে জনগণের কাছে শুধু ট্যাক্সই আদায় করছি না, জনগণকে এই সেবা দেওয়ার মাধ্যমে জনগণের কাছ থেকে কিন্তু বিপুল পরিমাণ রাজস্ব আমি আদায় করছি। এই মুহূর্তে আরও 10% কর কমিয়ে দিয়ে নামমাত্র মূল্যে একটি ডিভাইস প্রদান করে প্রত্যেককে ইন্টারনেটে কানেক্টিভিটির মধ্যে সরকারকে আনা। মোবাইল ফোন যারা ব্যবহার করেন সেই সব গ্রাহকদের উপর 5% সম্পূরক শুল্ক বাড়িয়ে 2024-25 অর্থ বছরে সেটা 20% করা হয়েছিল, এবং সব মিলিয়ে সেটা 39% পর্যন্ত গ্রাহকদের টানতে হতো। এবং এটা নিয়ে যেমন নানা ধরনের সমালোচনা ছিল, প্রায় 5 থেকে 6 মাস না যেতে আবারও যদি 3% বাড়ানো হয়েছে, এতে অনেকটাই ভোগান্তি বাড়বে গ্রাহকদের মুঠোফোন ব্যবহারে। বিশেষজ্ঞরা বলছেন, যদি গ্রাহক বাড়িয়ে সম্পূরক শুল্ক সহ অন্যান্য যে শুল্ক রয়েছে সেটা কমানো যায়, তাহলে এতে আরও স্বাচ্ছন্দ্য বাড়বে। নাজমুস সাকিব, এখন, ঢাকা। চট্টগ্রাম বন্দরে বিভিন্ন দেশ থেকে চাল বোঝাই জাহাজ আসতে শুরু করেছে। দুটি জাহাজে ভারত থেকে 52,000 টনের পর এবার মিয়ানমার থেকে আসছে আরও 1 লাখ টন চাল। পাকিস্তান থেকেও প্রায় 50,000 টন চাল আমদানির প্রক্রিয়া চলছে। সব মিলিয়ে ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই 2.5 লাখ টন চাল আমদানি করছে অন্তর্বর্তী সরকার। তবে সরকারি পর্যায়ে বিপুল আমদানি, শুল্ক প্রত্যাহার, ব্যাংক মার্জিন কমানো সহ নানা পদক্ষেপের পরও লাগামহীনভাবে বাড়ছে চালের দাম। এজন্য অসাধু ব্যবসায়ীদের চাল মজুদ ও সরবরাহ ব্যবস্থায় সরকারের নিয়ন্ত্রণ না থাকাকে দুষছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। গত অর্থ বছরে দেশে চাল আমদানিতে শুল্ক কর ছিল 63%। দাম সহনীয় রাখা ও চাল আমদানি উৎসাহিত করতে 2 মাস আগে শুল্ক কর পুরোপুরি তুলে নেয় সরকার। এরপরেও বেসরকারিভাবে চাল আমদানি বাড়েনি সেভাবে, তাই মজুদ বাড়ানো এবং দামে লাগাম টানতে 6 লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। গত 26শে ডিসেম্বর ভারত থেকে প্রথম চালানে 24,690 টন চাল আসে চট্টগ্রাম বন্দরে। শনিবার আরও 27,000 মেট্রিক টন চাল নিয়ে ভারত থেকে আসছে দ্বিতীয় চালান। চলতি সপ্তাহে মিয়ানমার থেকে প্রায় 25,000 টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়বে আরও 2টি জাহাজ। মিয়ানমার থেকে G2G ভিত্তিতে 1 লাখ টন ও পাকিস্তান থেকে আমদানি করা হচ্ছে আরও 50,000 টন আতপ চাল। 6 লক্ষ টন যেটা অনুমোদন হয়েছে, তার মধ্যে মায়ানমার থেকে আসবে 1 লক্ষ টন। তাদের প্রথম জাহাজ আসবে 14 তারিখে, এবং বাকি মালগুলো আছে ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে আমাদের এ পর্যন্ত প্রায় 2.5 লক্ষ টনের
চুক্তি সই হয়ে গেছে, সে আমদানি হচ্ছে। তবে সরকারিভাবে বিপুল পরিমাণ চাল আমদানি হলেও আগ্রহ নেই ব্যক্তি পর্যায়ে আমদানিকারকদের। চট্টগ্রাম কাস্টমস হাউজের হিসেবে গত 6 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে মোট চাল আমদানি হয়েছে 25,000 টন। এর মধ্যে বেসরকারি পর্যায়ে আমদানি হয়েছে মাত্র 371 মেট্রিক টন। তবে ভারত থেকে স্থল বন্দর দিয়ে বেশি চাল আসে বলে জানান কাস্টমস কর্মকর্তারা। সরকার আরো স্মুথলি যদি এক্ষেত্রে মিনিস্ট্রি যদি আরো সহজীকরণ করে তাহলে হয়তো সাধারণ আমদানিকারক এক্ষেত্রে আগ্রহী হয়ে উঠতে পারেন বলে মনে হয়। যেহেতু সরকার বাল্ক আইটেমে বিশাল আকারে চালান এনেছে, এই জন্য জাহাজের মাধ্যমে এখান দিয়ে কাস্টমার চট্টগ্রামের মাধ্যমে প্রায় 24,490 টন চাল গত মাসে এসেছে এবং সামনেও আরও কয়েকটি চালান পেন্ডিং আছে। ইনশাল্লাহ বাংলাদেশের যে ভোগ্যপণ্যের বাজারে চালের কোনো সংকট হবে না। পাইকারি চাল ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে চালের সরবরাহে ঘাটতি না থাকলেও দাম বাড়ছে দফায় দফায়। অসাধু ব্যবসায়ীরা বিপুল চাল মজুত করলেও সরকারি সংস্থাগুলোর নজরদারি না থাকায় তারা পার পেয়ে যাচ্ছে। তো চাল তো সংকট নাই, কেন দাম বাড়ছে? এটা সরকার যদি ধানের মুকাম বা নর্থ বেঙ্গলে যেসব জায়গাতে উৎপন্ন হয় সেসব জায়গাতে সরকার যদি জরুরিভাবে তদারকি করে অবশ্যই মার্কেট কন্ট্রোলে আসবে। গত 2 সপ্তাহের মধ্যে বাজারে চালের দাম বেড়েছে প্রতি বস্তায় 150 থেকে 200 টাকা। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। উত্তরাঞ্চলের নতুন রেল রুট প্রকল্প চলে আছে অর্ধযুগ ধরে। যমুনা রেল সেতুর কাজ শেষ হলেও শুরুই হয়নি রংপুরের কাউনিয়া থেকে পার্বতীপুর আর বগুড়া থেকে সিরাজগঞ্জ রেল রুটের কাজ। ঋণ চুক্তি অনুযায়ী ভারত অর্থ ছাড় না করায় এসব প্রকল্পে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কয়েক দফা সময় বাড়িয়ে প্রকল্পের মেয়াদ শেষ হলেও দৃশ্যমান হয়নি কোনো কাজ। এই অবস্থায় অর্থায়নের বিকল্প উৎস খোঁজার পরামর্শ বিশেষজ্ঞদের। মোকাররম হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন আশিকুর রহমান ও মুহসিন আলী। দৃশ্যমান যমুনা রেল সেতু, চলছে শেষ সময়ের ঘষামাজা। বিশ্বমানের প্রযুক্তি, আধুনিক প্রকৌশল ব্যবহার আর প্রায় 16,000 কোটি টাকা নির্মাণ ব্যয়। সব মিলিয়ে দেশের অন্যতম বড় এ স্থাপনা ঘিরে চওড়া হয়েছিল দেশের উত্তর জনপদের মানুষের স্বপ্ন। পুরোদমে চালু হলে সেতুটি ব্যবহার করে উত্তরাঞ্চল থেকে প্রতিদিন চলাচল করতে পারবে 38টি ট্রেন। 2016 সালের ডিসেম্বরে একনেকে অনুমোদন আর 2020-এর নভেম্বরে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এই রেল সেতুর। প্রকল্পের সমীক্ষায় বলা হয়েছিল নির্মাণ শেষে উত্তরের সঙ্গে ঢাকার রেল যোগাযোগে দূরত্ব কমবে, বাঁচবে সময়, সাশ্রয় হবে যাত্রীদের অর্থ। পরিকল্পনায় ছিল সেতুটির সুবিধা পেতে উত্তরাঞ্চল থেকে বগুড়া হয়ে সিরাজগঞ্জ রুট দিয়ে ঢাকায় ঢুকবে ট্রেনগুলো। দূরত্ব কমবে 100 কিলোমিটারের উপরে। শুধু তাই নয়, এ রুটে বিভাগীয় শহর রংপুরকেও যুক্ত করার কথা পরিকল্পনায় বলা হয়েছিল। তবে জাপানের প্রতিষ্ঠান জাইকার সহায়তায় যমুনা রেল সেতুর নির্মাণ কাজ প্রায় শতভাগ শেষ হলেও মুখ থুবড়ে পড়েছে উত্তরা রেলপথ তৈরির কাজ। কাজের দৃশ্যমান অগ্রগতি 0% প্রায়। কিন্তু কেন? প্রকল্প সূত্র বলছে, যে দুটি রেল রুটের কাজ ঝুলে আছে সেখানে অর্থায়নের জন্য ভারতের সঙ্গে চুক্তি ছিল, যার একটি বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্প। এছাড়া যমুনা রেল সেতু প্রকল্পের সঙ্গে প্রাসঙ্গিক রেল রুট পার্বতীপুর থেকে কাউনিয়া 57 কিলোমিটার রেলপথ মিটার গেজ থেকে তা ডুয়েল গেজে রূপান্তর প্রকল্প। 2018 সালের জানুয়ারিতে 6 বছর মেয়াদী প্রকল্প অনুমোদন হলেও নেই কোনো অগ্রগতি। ভারত ও বাংলাদেশের যৌথ অর্থায়নে 1,683 কোটি টাকার এই প্রকল্পে লাইন অফ ক্রেডিটের আওতায় ভারতের দেবার কথা ছিল 1,376 কোটি টাকা। কিন্তু কেবল চুক্তি করে অর্থ ছাড় না দেয় 2022 সালের 25 আগস্ট কেবল ভারতীয় পরামর্শক প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েই দায় সেরেছে গেল সরকার। বাস্তবতা হলো প্রকল্পের মেয়াদ ফুরিয়ে গেলেও এখনো শুরুই হয়নি নির্মাণ কাজ। আর বগুড়া সিরাজগঞ্জ রেলপথের কাজ 2018 সাল থেকে ঝুলে আছে কেবল জমি অধিগ্রহণ প্রক্রিয়ায়। ইন্ডিয়ান ফাইন্যান্সের প্রজেক্ট, তো এটা একটু স্লো গোয়িং হবে আর ডিটেল ডিজাইন ফেজে আছে আর কি। ডিটেল ডিজাইন পেলে, ডিটেল ডিজাইন এন্ড এস্টিমেট পেলে তারপরে মূল টেন্ডারে যাবে, তারপর ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাপয়েন্টমেন্ট হলে সেই অনুযায়ী তারা কাজ করবে। লাইন অফ ক্রেডিট বা এলওসি ঋণের শর্তে বলা হয়েছে সব প্রকল্পের 75% অর্থায়নই হবে ভারত থেকে আর 25% দেবে বাংলাদেশ সরকার। তবে এখানেও প্রকল্পের 75% পণ্য সেবায় ভারত থেকে আমদানি করতে হবে মর্মে শর্ত জুড়ে দেয় ভারত সরকার। আওয়ামী লীগ সরকারের সব শর্ত মেনে নেওয়ার পরও বাংলাদেশ রেলওয়ের সব প্রকল্পে ভারতীয় অর্থায়ন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দেশের রাজনৈতিক আদর্শ, মুক্তিযুদ্ধের আদর্শ কিংবা হচ্ছিল আমার উন্নয়নের আদর্শকে আমি জলাঞ্জলি দিতে পারি, এই ধরনের কোনো যদি প্রকল্প নেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু সেটা একদিকে রাষ্ট্রের ক্ষতি হয় আর একদিকে রাজনৈতিক অসন্তুষ্টি তৈরি হয়। সরাসরি যেতে পারি না, আমাদেরকে রংপুর থেকে আবার একটা ছোট ট্রেন করে
পার্বতীপুর অথবা সৈয়দপুর এই সমস্ত জায়গায় গিয়ে আমাদের ওই জায়গাগুলোতে যেতে হচ্ছে। তো এইটা তো একটা বিশাল ব্যারিয়ার। রংপুর যদি আমরা একটা বিভাগীয় শহর হিসাবে কল্পনা করি, তাহলে সেখানে যোগাযোগের ক্ষেত্রে সেই ধরনের ফ্যাসিলিটি তাকে দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকল্পের কাজে ভারতের হাত পা গুটিয়ে নেওয়ার মানসিকতা প্রতিবেশী সুলভ নয়। এছাড়া রেলওয়ে সূত্র বলছে, প্রকল্পে কেনাকাটা, সমীক্ষা, অর্থব্যয় মূল্যায়নে ভারত নতুন করে কিছু শর্ত আরোপের কথা জানিয়েছে। তাহলে বাংলাদেশের জন্য কি হতে পারে বিকল্প সমাধান, জানতে চেয়েছিলাম সাবেক এই রাষ্ট্রদূতের কাছে। যে কোনো কারণেই হতে পারে তাদের সিদ্ধান্ত, সেক্ষেত্রে আমরা এই চুক্তিটা থেকে বেরিয়ে এসে আমরা মিউচুয়ালি এগ্রি করলাম যে ঠিক আছে এই চুক্তিটা আর কার্যকর থাকলো না, তখন আমরা তৃতীয় কোনো পক্ষ, জাপান হতে পারে, এডিবি হতে পারে, অন্য যে কেউই এই ধরনের সহায়তা করতে আগ্রহী, তাদের সাথে কথা বলে আমরা এই প্রকল্প বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে পারি। মোকাররম হোসাইন, এখন রংপুর। দিনাজপুরে গেল 2 দিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। বেড়েছে শীতের তীব্রতা। তাপমাত্রার পারদ নেমেছে 9.7 ডিগ্রি সেলসিয়াসে। শীতের আরও খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, জানাবেন চলমান মৃদু এই শৈত্যপ্রবাহ কতদিন চলবে, আর আবহাওয়া অফিস কোনো কিছু আভাস দিল কিনা? আমি একটু শুরুতে বলতে চাই যে মৃদু শৈত্যপ্রবাহটি গত 2 দিন ধরে এই অঞ্চলে বয়ে যাচ্ছে এবং এটি আরো কয়েকদিন বিরাজ করবে এই অঞ্চলে। ফলে কিন্তু শীতের যে তীব্রতা সেটি কিন্তু অনেকটাই বেড়েছে এই অঞ্চলে। এতে চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ এবং যারা দিনমজুর রয়েছে তারা। কিন্তু আমি এখন আপনাকে যদি একটু জানাই যে এখন প্রায় 8:25 বাজে। এই 8:25 যে শীতের তীব্রতা এবং ঘন কুয়াশা সেটি কিন্তু এই অঞ্চলে দেখা যাচ্ছে এবং কিছু শ্রমিক যারা দিনমজুর যারা তাদের যে শ্রম বিক্রি করে থাকেন সেই শ্রম বাজারের আমি রয়েছি এই জায়গাটিতে। দেখাতে চাচ্ছি যে এখানে যে কয়েকজন শ্রমিক রয়েছে, এই শ্রমিকগুলো কিন্তু প্রায় ভোরবেলা এসে বসে রয়েছে, ভোরবেলা থেকে এখন পর্যন্ত বসে রয়েছেন। তারা তাদের কর্ম কিন্তু বা শ্রম বিক্রি করতে এখনো পারেনি। তারা খুব কষ্টের জীবনযাপন করছেন। তারা বলছেন যে বিগত কয়েকদিন ধরে শীতের কারণে তারা এই জায়গাটিতে আসছেন, বসছেন, কিন্তু কোনো লোকজন তাদেরকে কাজের জন্য অফার না করার কারণে বা নিয়ে যাওয়া না করার কারণে তারা কিন্তু বেকার বসে থাকছেন এবং ঘুরে যাচ্ছেন। এতে তারা অনেকটাই বিপাকে পড়েছেন। পরিবার পরিজনে তাদের আর্থিক যে সমস্যা, অসচ্ছলতা সেটি দেখা দিয়েছে। তারা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদেরকে শীত বস্ত্র কিংবা খাদ্য সহায়তা কিংবা আর্থিক সহায়তা তাদেরকে দেওয়া হয়নি। ফলে কিন্তু তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন এবং তারা এই যে এসে কিন্তু অনেকটাই কষ্টে জীবনযাপন করছেন, তো জীবনযাপন করছেন। এবং এই শীতের তীব্রতার কারণে শুধু যে দিনমজুর তারা কিন্তু না, অটো চালক, রিক্সা চালক, ভ্যান চালক তারাও কিন্তু অনেকটাই বিপাকে পড়ছেন। রাস্তাঘাটে মানুষজনের চলাচল কমেছে, তাদের আয়ে অনেকটাই ভাটা পড়েছে। এই অঞ্চলের শীতের তীব্রতা বরাবরই বেশি থাকে এবং সেটি কিন্তু এখনো বিরাজ রয়েছে এবং এটি আরো কয়েকদিন চলমান থাকবে বলে কিন্তু আবহাওয়া অধিদপ্তর বলছেন যে তাপমাত্রা পারদ হয়তো আরো কমতে পারে, এমন একটি আভাস কিন্তু দিয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে উজ্জ্বল দিনাজপুর থেকে শীতের পরিস্থিতি। সোহেল রানা জানাচ্ছিলেন দিনাজপুরের শীত পরিস্থিতির খবর। এদিকে মানিকগঞ্জে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। এই খবর জানবো সহকর্মী আসাদ জামানের কাছ থেকে। আসাদ, জানাবেন সপ্তাহ ব্যবধানে কেজিতে সবজির দাম কত কমলো, আর সামনে আরো কমার সম্ভাবনা রয়েছে কিনা, ব্যবসায়ীরা কি বলছেন? উজ্জ্বল, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউল সবজির আড়তে। একেবারে ভোর থেকেই কিন্তু এখানে সবজির বেচা কেনা হয়ে থাকে, চলে সকাল 9টা পর্যন্ত। তো মানিকগঞ্জের যে পৌরসভার আশপাশের যে বাজারগুলো রয়েছে, খুচরা বাজারগুলো, সেখানকার বিক্রেতারাই মূলত এখান থেকে সবজিগুলো কিনে নিয়ে তারা ক্রেতাদের কাছে বিক্রি করে বলে আমরা জেনেছি। তো আজকের সপ্তাহের ব্যবধানে কিন্তু বেশ কয়েকটি সবজিতে দাম কমেছে 5 টাকা পর্যন্ত। তবে স্বস্তির খবর হচ্ছে যে ফুলকপি, যেটা কয়েকদিন আগেও 2-3 টাকা কেজিতে কৃষকরা বিক্রি করেছে, আজ সেটা কিন্তু দাম বেড়ে 6 থেকে 7 টাকা হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু দেখা গিয়েছে অন্যান্য সবজির দাম কিন্তু বেশ কম রয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। যে যদি বাজার দর জানাই, যে বেগুন বিক্রি হচ্ছে 15 টাকা কেজিতে, নতুন আলু যেটা 25 থেকে 26 টাকা, সিম বিক্রি হচ্ছে 10 টাকা কেজি, কাঁচামরিচ 40 টাকা কেজি, লাউ প্রতি পিস দেশি লাউ যেটা সেটা 30 টাকা এবং পাতাকপির বিক্রি হচ্ছে 25 থেকে 26 টাকা, টমেটো 30 থেকে
29 টাকা এবং গাজর বিক্রি হচ্ছে 32 টাকা। আর শসার কিন্তু বিক্রি হচ্ছে যে 15 থেকে 16 টাকা। অধিকাংশ সবজির দামই কিন্তু প্রায় 5 টাকা পর্যন্ত কমেছে বলে আমরা জানতে পেরেছি। যে এই যে সবজির আড়ত, এই সবজির আড়তে একেবারে সকাল ভোর থেকে যে হয় এটা হচ্ছে খুচরা বাজারের জন্য, এবং বিকেল বেলা যে সব বাজারটা বসে এখান থেকে যারা পাইকাররা আছে তারা কিন্তু ঢাকা থেকে এই বিকেলবেলা এখান থেকে সবজি নিয়ে কিন্তু দেশের বিভিন্ন বাজারে বিক্রি করে বলে আমরা জানতে পেরেছি। তো সকালবেলা যে সবজি বেচাকিনি হয় এখান থেকে 20 থেকে 30 লাখ টাকার সবজির বিক্রি হয় বলে আমরা জানতে পেরেছি। অপরদিকে যে এই জায়গা থেকে যারা সবজি কিনে যারা গ্রাহকদের কাছে বিক্রি করে, সেখানে দেখা যায় যে বাজারের দূরত্ব যত বেশি সেক্ষেত্রে সেই সবজিগুলোর দামও কিঞ্চিত বেশি হয় বলে আমরা জানতে পেরেছি। মানে 5 থেকে 10 টাকা বেশি দরে কিন্তু যারা খুচরা ব্যবসায়ী রয়েছে, খুচরা কাস্টমার রয়েছে, তারা কিন্তু এই সবজিগুলো কিনেন বলে আমরা জানতে পেরেছি। আরেকটা বিষয় জানাতে চাই যে এই যে সবজির আড়ত, এই সবজির আড়তে যারা ফুলকপি নিয়ে এসেছিল তাদের সাথে কথা হয়েছে যে গত 10 থেকে 15 দিনে কিন্তু তারা অধিকাংশ ফুলকপির ক্ষেত নষ্ট করে ফেলেছে বলে আমরা জানিয়েছি। কারণ 2 থেকে 3 টাকা কেজিতে, তাও কিন্তু অনেক সময় প্রচুর আমদানি থাকার কারণে তারা কিনতে পারেনি। কিন্তু আজ সেটা কিন্তু বেশ ভালো দামেই তারা পাচ্ছে, মানে 6 থেকে 7 টাকা পিস বিক্রি হচ্ছে। এক্ষেত্রে তাদের যে উৎপাদন খরচ 10 থেকে 12 টাকা, সেটা না উঠলেও তারা যে এই খেতে ফেলে দেওয়ার চেয়ে তারা এখানে নিয়ে আসতে পেরে তারা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছে বলে আমরা জানতে পেরেছি। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে সবজি বাজার থেকে সর্বশেষ সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পাশে ঘাট ইজারা নিয়ে জেটি নির্মাণের কারণে তৈরি হয়েছে নিরাপত্তা ঝুঁকি। বিদ্যুৎ কেন্দ্রের পাশের সড়ক দিয়ে ভারী পণ্য বোঝাই ট্রাক চলাচলের কারণে সড়কের নিচে থাকা কুলিং পাইপ ফেটে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এতে বন্ধ হয়ে যেতে পারে 625 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি ইউনিট। এ নিয়ে জেলা প্রশাসনকে চিঠিও দিয়েছে কর্তৃপক্ষ। তবে ইজারাদারদের দাবি, বিদ্যুৎ কেন্দ্রে কর্তৃপক্ষ মানুষের চলাচলের সড়কটি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পাশের সড়কের চিত্র এটি। সড়কের পাশের দেয়ালে লেখা সতর্কবার্তা, ভারী যানবাহন চলাচল নিষেধ। তবে এতে থোড়াই কেয়ার মেঘনা নদীর ঘাট ইজারা কর্তৃপক্ষের। সেই সড়কের উপর দিয়েই দেদারসে চলাচল করছে ভারী পণ্যবাহী যানবাহন। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনে থাকা 4টি ইউনিট থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যাচ্ছে প্রায় 1000 মেগাওয়াট বিদ্যুৎ। দেশের অন্যতম বৃহৎ এ বিদ্যুৎ কেন্দ্রের পাশে মেঘনা নদীর ঘাট ইজারা নিয়ে সম্প্রতি নির্মাণ করা হয়েছে যেটি। ফলে ভারী পণ্যবাহী যানবাহন চলাচলের কারণে কুলিং পাইপ ফেটে বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিটের উৎপাদন বন্ধের শঙ্কা দেখা দিয়েছে। জেটিটা যে ভিতরে নিয়ে গেছে নদীর মাঝ বরাবর, ওখানে পানির প্রবাহ বাধা পাবে, বাধা পেয়ে ওখানে পলি জমবে, একসময় আমাদের ইউনিট পানি পাবে না, পানি না পেলে পরে 4টা ইউনিট বন্ধ হয়ে যাবে। ওই রাস্তার উপর দিয়ে যদি ভারী যানবাহন যায়, ওই কুলিং লাইনটা ভেঙে যাবে, ভেঙে গেলে পরে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাবে। 2024-25 অর্থ বছরের জন্য আশুগঞ্জ নৌবন্দরের 2টি ঘাট ইজারা নেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ। সম্প্রতি বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন ঘাটে পণ্য ওঠানামার জন্য নদীর অংশ ভরাট করে নির্মাণ করেন যেটি। ইজারাদারের দাবি, বিদ্যুৎ কেন্দ্রের পাশের ঘাটটি ধানের স্থায়ী মোকাম ছিল। অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সড়কটি দখল করে রেখেছিল বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। এই জায়গাটা পিটিভিজিটা মূলত দখল করে রেখেছে, এটা ছিল আমাদের মূল গানা। খালের ভিতরে পাইপিংয়ের কারণে, ব্রিজের কারণে, ওয়াটার পানি নামার কারণে নৌকাগুলো ভিতরে ঢুকতে পারে না। আমরা পিটিভির সাথে পরামর্শ সাপেক্ষে সেটা করেছি। নৌবন্দর কর্তৃপক্ষ বলছে, বিদ্যুৎ কেন্দ্রের পাশ থেকে যেটি সরিয়ে নিতে ইজারাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে। আর ঘাটে আসা পণ্য পরিবহনে ইজারাদারকে বিকল্প সড়ক খোঁজার নির্দেশনা দেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আমরা তাদেরকে অপারেশন করার জন্য বলছি এবং তাদেরকে আমরা বলছি যে এখানে ঘাট করা যাবে না। আশুগঞ্জ পাওয়ার স্টেশন থেকে এই বিষয়ে অলরেডি ইতিমধ্যে তারা জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া মহোদয় বরাবর তারা একটা লিখিত দিয়েছে। এই কারণেই আমরা তাদেরকে থানায়, আমি সেই যাদেরকেও চিঠি দিয়েছি অপারেশন করার জন্য। দুই দিকে দেখতে হবে, কিন্তু তারপরেও এটা যেহেতু একটা ভাইটাল ইস্যু, আমি 3 পকেট ডেকেছিলাম, আমি অল্টারনেটিভ রাস্তা খোঁজা হচ্ছে, একটা কমিটি গঠন করে দিয়েছি, ইউনো এবং বিএডব্লিউটি এবং ওই যিনি ইজারা নিয়েছেন এবং তাপ বিদ্যুৎ কেন্দ্র, তো তারা অল্টারনেটিভ দেখতেছে। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের মোট 6টি ইউনিটের মধ্যে রক্ষণাবেক্ষণ কাজের জন্য বর্তমানে 2টি ইউনিটের উৎপাদন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।
সংস্কারের অভাবে চলাচল অযোগ্য হয়ে পড়েছে যশোর শহরের বেশিরভাগ সড়ক। এসব সড়কে বিটুমিন ও খোয়া উঠে অসংখ্য বড় বড় গর্ত আর খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ, দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারীদের। বিস্তারিত রিপন হোসেনের প্রতিবেদনে ছবি তুলেছেন এনামুল হক। যশোর পৌরসভার অধীনে 93টি সড়কের দৈর্ঘ্য 299 কিলোমিটার। এর মধ্যে 30টি সড়কের অবস্থা বেহাল। কার্পেটিং উঠে বেরিয়ে গেছে খোয়া ও পাথর, তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য খানাখন্দ, যাতে ধুলাবালিতে নাজেহাল চলাচলকারীরা। আর বৃষ্টি হলে তৈরি হয় সীমাহীন ভোগান্তি। স্থানীয়রা বলছেন, চলাচলের অনুপযোগী এসব সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। কাজ করা কোনো রকম ওই বাটাচ্ছে মানে আদলা দিয়ে মানে রোড করার জন্য টাকা দেয়, সে রোড তো হয় না। রেল লাইন ক্রস করে যে রাস্তায় টার্মিনালে যেতে হয়, সেই রাস্তা বিগত 3 দশক ধরেই কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজই হয়নি। পৌরসভার এই রাস্তাটা এত নিম্নমানের সামগ্রী দিয়ে করা, এখানে গর্ত ওখানে গর্ত, যশোর পৌরসভারও অবস্থা খুব বেহাল দশা। সড়ক ভাঙাচোরা হওয়ায় পণ্য পরিবহনে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা, যাতে বাড়তি পথ ঘুরে যেতে হচ্ছে ব্যবসায়ীদের। এছাড়া ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও রোগীরা। খড় ভাঙে, স্কেল ভাঙে, ভ্যানালারা ভ্যান দিয়ে চলে যায়, ভ্যান এখানে উল্টে যায়। মাল নিয়ে আসতে গেলে অ্যাক্সেল ভেঙে গাড়ি নিয়ে পড়ে থাকে ওই পানির মধ্যেই। তখন যে এত সমস্যা মনে হয় যে ভ্যান ট্যান ধুয়ে বাড়ি চলে যায়। অল্প একটু পানি বৃষ্টি হলেই রাস্তায় পুরো হাঁটু পর্যন্ত পানি হয়ে যায় এবং যাতায়াত করা একেবারে দুঃসহ হয়ে পড়ে। এখানে রিক্সা আসতে পারে না, আমরা সাইকেল নিয়ে অনেক কষ্ট করে কলেজে যেতে হয় আমাদেরকে। তবে পৌর কর্তৃপক্ষের দাবি, এরই মধ্যে অনেক সড়কই মেরামত কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সব সড়কের মেরামত কাজ শেষ হবে বলছেন কর্মকর্তারা। অলরেডি কোভিড-19 প্রজেক্ট বলে একটা প্রকল্প আছে, তার আওতায় আমরা প্রায় 20 কোটি টাকার মতো একটা টেন্ডার করেছি। এটা ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে 15 দিন থেকে 1 মাসের ভিতরে এই কাজগুলো শুরু হবে। এটা বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় রাস্তা ড্রেন আছে। জনদুর্ভোগ লাঘবে এসব সড়ক সংস্কারে সব ধরনের পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। এখন যশোর। দেশের বাইরের খবর। গত শীতে ঝড়ো হাওয়া ও বৃষ্টির পানিতে ডুবে থাকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া এবার বইছে ভয়ঙ্কর অগ্নিঝড়। বছর খানিক আগের বৃষ্টির পানি সরাতে যুদ্ধ করা সেই নগরীতেই আজ পানির অভাবে দাবানলের আগুন নেভাতে হিমশিম অবস্থা। অসময়ে চলমান বিধ্বংসী দাবানলের জন্য গত শীতে হওয়া অসময়ের বৃষ্টিকে দায়ী করছেন গবেষকরা। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। 1 বছর 20 দিনের ব্যবধানে তোলা দুটির ছবির দৃশ্যপটই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার। 2023 সালের ডিসেম্বরে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে অঙ্গরাজ্যটির আবহাওয়া বৈরী ছিল 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত। শীতকালীন ঝড়ে তখন 1 ফুট পানির নিচে ডুবেছিল লস অ্যাঞ্জেলেসের রাস্তাঘাট। মারাত্মক দুর্যোগ বিপর্যয়ে হিমশিম খেতে হয়েছিল বাসিন্দাদের। বৃষ্টি, কাদা আর বন্যার সঙ্গে লড়াই করা ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ঠিক 1 বছর পর এবারের শীতকালের গল্পটা পুরো উল্টো। দাবানলের লেলিহান শিখায় দাউ দাউ করে পড়ছে হলিউড তারকাদের নগর হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলেস। অর্থাৎ 365 দিন আগেও যে শহর থেকে বৃষ্টির পানি সরাতে যুদ্ধ করতে হয়েছিল, সেই শহরেই পর্যাপ্ত পানির অভাবে দাবানলের আগুন নেভাতে নাস্তানাবুদ দমকল বাহিনীর সদস্যরা। অথচ যুক্তরাষ্ট্রে দাবানলের মৌসুম শেষ হয় অক্টোবরে। উষ্ণায়নের বিশ্বে দাবানলের কোনো মৌসুম হয় না। তার সবশেষ উদাহরণ হয়ে উঠেছে লস অ্যাঞ্জেলেসের এই অগ্নিঝড়। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, মাত্র 1 বছরের ব্যবধানেই কেন দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবহাওয়া আচরণে আকাশ পাতাল পরিবর্তন? কেনই বা এত ভয়ঙ্কর হয়ে উঠেছে লস অ্যাঞ্জেলেসের দাবানল? বহুরূপী দুর্যোগের নগরী হয়ে ওঠা ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চল নিয়ে এসব প্রশ্নের জবাবে লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিষয়ক বিজ্ঞানী ড্যানিয়েল সোয়েন বলেছেন, গত শীতকালে বৃষ্টিপাতে অঞ্চলটিতে গাছপালার পরিমাণ দ্বিগুণ হয়েছে। অসময়ে বৃষ্টির পর বর্ষায় বৃষ্টি না হয়ে খরা দেখা দেয়ায় গাছপালার বংশবিস্তার বেড়েছে। আর অতিবৃষ্টি থেকে অতি শুষ্ক অবস্থার পরিবর্তনেই এবারের শীতে দাবানলের মঞ্চ হয়ে উঠেছে লস অ্যাঞ্জেলেস। সান্তা আনা ঝড়ে যা বিধ্বংসী হয়ে উঠেছে। Head of the fire with air resources and personnel on the ground when it's safe to do so. But the answer is, when you have a wind-driven fire and heavy vegetation or moving through a populated neighborhood burning structure to structure, there is not a lot that you can do.
গত শীতের পর বর্ষা মৌসুমেও যদি লস অ্যাঞ্জেলেসে বৃষ্টি হতো তাহলে দাবানল হলেও এতটা ধ্বংসাত্মক হতো না বলেও মত জলবায়ু বিজ্ঞানীদের। জীবাশ্ম জ্বালানি দ্বারা দূষণে গ্রহ উষ্ণ হওয়ার সাথে সাথে শুষ্ক থেকে আর্দ্র এবং আর্দ্র থেকে শুষ্ক অবস্থার এই বড় পরিবর্তন চক্রটি ওয়েদার হুইপ্লেস নামে পরিচিত। গবেষণা তথ্য বলছে দ্রুত আবহাওয়ার এই চরম পরিবর্তনে আকস্মিক দাবানল এবং বন্যার মতো প্রাকৃতিক বিপদগুলোর তীব্রতা আরও বাড়ছে। এতে করে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে কখন কোথায় কোন মৌসুমে কি ঘটবে তার ভবিষ্যৎবাণী করা আরও কঠিন হয়ে উঠছে। আবহাওয়া বিজ্ঞানীদের মতে একটি অঞ্চলে দাবানলের সঙ্গে লড়াই করতে বর্ষা মৌসুমে কমপক্ষে 2 থেকে 3 ইঞ্চি বৃষ্টিপাত প্রয়োজন। এবারের বর্ষা মৌসুমে বৃষ্টির দেখা না পাওয়ায় অতিমাত্রায় শুষ্ক পরিবেশেই শীতকালে লস অ্যাঞ্জেলেসের দাবানলের অন্যতম কারণ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পরপরই তাৎক্ষণিকভাবে 100 নির্বাহী আদেশ জারি করতে শুরু করবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এপি জানিয়েছে, হোয়াইট হাউসের নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকে একের পর এক নির্বাহী আদেশ জারির পরিকল্পনা রয়েছে 47তম প্রেসিডেন্টের। সীমান্ত সংকট, অভিবাসী প্রত্যাবর্ষণ সহ অগ্রাধিকার ভিত্তিতে নানা ইস্যুতে ধাপে ধাপে জারি করা হবে এসব আদেশ। ক্যাপিটাল হিল ইস্যুতে রিপাবলিকান সিনেটরদের সঙ্গে ব্যক্তিগত এক বৈঠকে এ পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প নিজেই। ধারণা করা হচ্ছে আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ ও আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার প্রথম দিনই শুরু করবেন পরিকল্পনা বাস্তবায়নের কাজ। কিছু নির্বাহী আদেশের তাৎপর্য থাকলেও বাকিগুলো মূলত আভাস দেবে কিভাবে আগামী 4 বছর দেশ শাসন করবেন নতুন প্রেসিডেন্ট। এখন বাজার। তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। রাজধানী জুড়ে তীব্র গ্যাস সংকট, দিনের বেলা জ্বলে না চুলা, শিল্প কারখানা চলছে উচ্চ মূল্যের জ্বালানিতে। গ্যাস পাচ্ছি না, সরকারকে 1080 টাকা বিল দিচ্ছি। এখন যদি গ্যাসের সিরিয়াল দেই তাহলে মনে করেন 2 ঘন্টার সময় 1.5 ঘন্টার সময় যাবে। ফের বাড়ল মুঠোফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচ। প্রথমবার ভ্যাটের আওতায় ব্রডব্যান্ড সেবা, গ্রাহক কমার শঙ্কা। ঠেকানো যাচ্ছে না চালের মূল্য বৃদ্ধি, ভারত মিয়ানমার থেকে মার্চের মধ্যে 2.5 লাখ টন চাল আমদানি। যেসব জায়গাতে উৎপন্ন হয় সেসব জায়গাতে সরকার যদি জরুরিভাবে তদারকি করে অবশ্যই মার্কেট কন্ট্রোলে আসবে। দেশের হয়ে আর খেলবেন না তামিম ইকবাল, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon, আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।